কমিশন কোন ঐক্যে পৌঁছাতে পারেনি, কিন্তু আমি যদি একটু ভিন্নভাবে দেখি, যারা এই কমিশনে আছে সবাই অন্তত একটি বিষয় ঐক্যমত্যে আছে, সেটা হচ্ছে তারা ফ্যাসিস্ট বিরোধী, তারা আওয়ামী লীগ বিরোধী। এই ঐক্য কি হয়েছে নাকি এই ঐক্য হয়নি? এখানে ফ্যাসিজমের সংজ্ঞা নিয়ে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। অন্তত আমরা বলতে চাই যেন বাংলাদেশ একটি ব্যক্তি কেন্দ্রিক যে স্বৈরতন্ত্র বাংলাদেশে বহুকাল ধরে চলছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা ন্যূনতম সম্ভাবনা তৈরি হয়েছিল গত আগস্ট অভ্যুত্থানে। সেই সম্ভাবনাটাকে ব্যাহত হতে দিতে চাই না। আমরা চাই হচ্ছে যে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হচ্ছে গিয়ে বিনির্মাণ হোক, একটা ট্রান্সফরমেশন দরকার, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে আমরা নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমরা নিয়ে যেতে। বাংলাদেশে কি আওয়ামী লীগের অস্তিত্ব আছে নাকি নাই? এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা হচ্ছে গিয়ে যে রাজনৈতিক দলগুলোকে হচ্ছে নিষিদ্ধ করব কি করব না। একদা আমরা তো আন্দোলন করেছি, জামাত ইসলামী নিষিদ্ধ করবার জন্য আন্দোলন করেছি, ঠিক আছে। এবং সেই আন্দোলনের সময় যখন আমরা আন্দোলন করেছি, যখন আমরা চেয়েছি, তখন জামাত ইসলাম নিষিদ্ধ হয়নি। কিন্তু যখন সবকিছু শেষ, একটা ভয়ঙ্কর হচ্ছে বিপর্যয়ের মধ্যে একদম ধসের শেষ মাথায় এসছে, তখন তাকে হচ্ছে গিয়ে নিষিদ্ধ করা হলো, এবং সেটা টিকলো না। কয়েকদিন পর তো দেখলাম যে ওয়াকারুজ্জামান সাহেব যে প্রথম যে রাজনৈতিক দলের নাম তিনি উচ্চারণ করলেন, তার নাম হচ্ছে জামাত ইসলাম। তো সেইভাবে হচ্ছে গিয়ে যে বিষয়টি হচ্ছে যে আগে গণতান্ত্রিক বাংলাদেশে হচ্ছে গিয়ে আমাদের যাওয়া দরকার। আমরা এখন পর্যন্ত গণতান্ত্রিক বাংলাদেশে প্রবেশ তো করতেই পারি নাই, বরঞ্চ আমরা এক ধরনের নব্য ফ্যাসিবাদী অক্ষের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যেখানেও কথা বলবার স্বাধীনতা সেই অর্থে নাই। আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান যে কমিশনটা, এই কমিশনটা আসলে ফ্যাসিবাদী কমিশন। মজার টেকনিক আছে, অতীতে আমরা দেখেছি। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বর্তমান যে কমিশনটা, এই কমিশনটা আসলে ফ্যাসিবাদী কমিশন, এটাই তো? না, এটাও বলাটা ঠিক হবে না যে এই কমিশনটা হচ্ছে ফ্যাসিবাদী কমিশন। এটা হলো খুবই সরলীকরণ করা হয়, ঠিক আছে। না, আপনারা বহুত্ববাদের কথা বলছেন, কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে আপনারা বাদ দিচ্ছেন, হ্যাঁ, তাদের রাজনীতি করার অধিকারকে রহিত করছেন। তাহলে এটা তো একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্র ব্যবস্থার ভিতর দিয়ে আপনারা নিয়ে যাচ্ছেন, তাই না? তো এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার ভিতর দিয়ে আপনারা যখন যাচ্ছেন, তখন তো অবশ্যই এটাকে আপনাকে মানে এই যে যেই মানুষগুলো একসাথে হয়েছেন, যে রাজনৈতিক দলগুলো একসাথে হয়েছেন, বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের পক্ষের যে রাষ্ট্র যেই রাজনৈতিক দলগুলো আছে, সবাই যেখানে একসাথে হয়েছেন এবং আপনাদের ঐক্যমত এক জায়গায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটাকে বাদ দিয়ে আপনারা রাজনীতি করবেন বাংলাদেশে। হ্যাঁ, অলরেডি বাংলাদেশের যে আওয়ামী লীগ, যেটা একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং আপনারা সেইখানে একসাথে এক টেবিলে বসে জামাত শিবিরের সাথে, যারা বাংলাদেশ বিরোধী রাজনীতি করেছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনীতি চলছে বা বর্তমান যে সরকার চলছে, আপাত দৃষ্টিতে পরিষ্কার। হ্যাঁ, ডাক্তার তো হচ্ছে ডায়াগনোসিস দেখে তারপরে রোগ নির্ণয় করে। তো আমাদের ডায়াগনোসিস হচ্ছে, আমরা ডাক্তার না, আমরা রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতিকে দেখি। আমরা মনে করতেছি যে এখানে বাংলাদেশ জামাত শিবির আসলে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, কারণ সবকিছুই আসলে তাদের পক্ষে যাচ্ছে, তাদের বিপক্ষে কোনো কিছু যাচ্ছে না। তা আপনারা তাদের সাথে বসছেন, বসে যেই রাষ্ট্রের মূলনীতি নির্ধারণ করছেন, যদি আপনাদের সেই সক্ষমতা নাই, বা আপনাদেরকে সরকারকে, বর্তমান সরকারকে, বা আপনারা যারা বসে আলোচনা করছেন, কাউকেই বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এখানে আলোচনা করতে পাঠায় নাই, আপনাদের সেই ম্যান্ডেটও নাই। এবং যারা এখানে আছে তাদের আসলে কয়জনের কয়টা সিট ভোটে জিতে আসার সক্ষমতা আছে, সেটাও সম্পর্কেও আমার খুব সন্দিহান। হ্যাঁ, তো আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছেন, এবং সেটা একটি ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটাকে বাদ দিয়ে আপনারা খেলবেন। এটাই কি আসলে এই কমিশনের উদ্দেশ্য? আচ্ছা, ধন্যবাদ, খুব চমৎকার একটি আলোচনা করেছেন আর কি। তো আমি একটা ছোট কথা বলি আর কি। আমি কিন্তু আবার পেশায় ডাক্তার, ঠিক আছে। আমি পেশায় ডাক্তার, তো ডেন্টাল সার্জন। তো যাই হোক, আপনার কথাটা অনেকটাই হাইপোথেটিক্যালি আমি নিচ্ছি, যে আপনার হাইপোথেটিক্যাল কথা বলছেন। প্রথম বিষয় হচ্ছে না, হাইপোথেটিক্যাল, আমি কেন হাইপোথেটিক্যাল বলছি সেটা একটু দেখা দরকার। এখনো কিন্তু শেষ হয়ে যায়নি,
ঠিক আছে, আপনার একটি অনুমান করলেন, একটি সিদ্ধান্তে আপনি পৌঁছেছেন, একটি অনুসিদ্ধান্তে পৌঁছেছেন। তো এখনো তো খেলা শেষ হয়নি, আরো ভয়ঙ্কর জায়গায় বাংলাদেশ চলে যেতে পারে, আরো একদম প্রকৃত ফ্যাসিস্ট জায়গায় চলে যেতে পারে, একটা ইউক্রেন সিচুয়েশনে বাংলাদেশ পৌঁছে যেতে পারে, সেরকম জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। আবার এটা উল্টো হবারও একটা সম্ভাবনা আছে। ফলে আমরা এমন একটা মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আপনাকে মনে রাখতে হবে যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে নানা ধরনের উপাদান ছিল, নানা রকমের উপাদান ছিল। সেখানে যেমন উপাদান ছিল আপনার হচ্ছে হচ্ছে আপনার মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা হচ্ছে গিয়ে যদিও নিজেদেরকে গোপন করে ছাত্রলীগ নাম ধরে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি তারা করে এসছে। হ্যাঁ, আপনার সার্জিস বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আজকে হচ্ছে বিশাল বিশাল মবের বড় বড় নেতা, তারা তো হচ্ছে তাতে তো দুধ দিয়ে কালসাপ পুষেছে বিগত সরকার। এবং এটা শুধু তা না, ওই কাইমুম বলেন, যাই বলেন, শিবিরের নেতারা বলেন, এর সর্বত্র সমস্ত ক্যাম্পাসে সর্ব জায়গায় হচ্ছে তারা হচ্ছে ছাত্রলীগ করেছিল। ছাত্রলীগের হেলমেট থেকে একসময় যখন হচ্ছে গিয়ে ফেভারেবল কন্ডিশন পেয়েছে, সেই ফেভারেবল কন্ডিশন হেলমেট খুলে রেখে তারা তাদের আসল চেহারা নিয়ে আজকে আবির্ভূত হয়েছে। এবং আমরা যে এই কথাগুলো বিগত 10-15 বছরে বলি নাই তা না, আমরা বলেছি, তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে ওনার মতো করে, তোমাদের তো ভোট নাই, তোমরা তো বই পড়ে রাজনীতি করো, তোমরা রাজনীতি বোঝো না, আমরা রাজনীতি বুঝি, ফলে কার সাথে কখন কি বসতে হবে সেটা ভালো বুঝি। তো আজকে যেমন হচ্ছে আমাদের জামাত ইসলামের সাথে বসতে হচ্ছে, 1996 সালে শেখ হাসিনাকে এরকম বসতে হয়েছিল, গোলাম আজমের সাথে বসতে হয়েছিল, আব্বাস আলী খানের সাথে বারে বারে বসতে হয়েছিল, 96 সালে বসতে হয়েছিল, যুগপত্ন আন্দোলন করতে হয়েছিল, কেয়ারটেকার আন্দোলন করতে, অনেক কিছু দেখেছি। তখন বলেছিলেন তিনি যে রাজনীতির নাকি শেষ কথা নেই, তখন আমরা বলেছিলাম মুক্তিযুদ্ধের রাজনীতি শেষ কথা। এবং তখন থেকেই কিন্তু আজকের যে হচ্ছে গিয়ে মহা বিপর্যয়, আজকে যে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, তার ছোট্ট হলো একটা ছোট্ট বীজ সেদিন কিন্তু রোপণ করা হয়েছিল। এবং আমি যা বলছি তার অনুসিদ্ধান্ত না, বাংলাদেশের পরবর্তীকালে 96 থেকে 2024 পর্যন্ত যে ইতিহাস এবং এই জামাত এবং জঙ্গিবাদের এবং হচ্ছে যে ধর্মতান্ত্রিক রাজনীতির যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে গিয়ে বিএনপি যেমন দায়ী রয়েছে, দীর্ঘদিনে তাদের হচ্ছে গিয়ে আশ্রয় প্রশ্রয় হচ্ছে গিয়ে বেড়ে উঠেছে জামাত, এবং একই সাথে কিন্তু আওয়ামী লীগের অনেক বড় বড় রাজনৈতিক ভুল রয়েছে, অনেক বড় বড় রাজনৈতিক আপোষ রয়েছে হচ্ছে এই এই আজকের এই পরিস্থিতিতে আসবার জন্য। এবং এই পরিস্থিতি থেকে এখন আমাকে প্রথমত বেরিয়ে যাওয়ার জন্য, এখন যে একটা অনির্বাচিত একটা হচ্ছে এনজিও ব্যক্তিদের এবং অনেক বিদেশি নাগরিকদের মধ্যে নিয়ে এসে এই যে একটি এখনকার যে রাষ্ট্র কাঠামো দাঁড় করেছে, এই কাঠামো থেকে আমাকে বেরিয়ে প্রথম যেতে হবে নির্বাচিত জায়গায়। আপনি মাথায় রাখবেন, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সে নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু কোনো জাতীয় ঐক্য কমিশনের বৈঠক বসেনি, কোন রাজনৈতিক দলগুলোকে আমাদের কিন্তু আলোচনা করা নেই, আমাদের মতামত নেওয়া হয়নি। কারণ অধিকাংশ রাজনৈতিক দলের কিন্তু বক্তব্য ছিল, এমনকি বিএনপিরও বক্তব্য ছিল, এমনকি অধ্যাপক ইউনূস পর্যন্ত বলেছিলেন এক সময় যে আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করবেন। এবং জাতিসংঘেরও যে আলোচনা এবং পৃথিবীর বিভিন্ন দেশ যারা হচ্ছে এই গণঅভ্যুত্থানকে সমর্থন করেছে, তাদেরও আলোচনার ক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা তারা বলেন, এবং তারা কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলেন, এবং সেখানে আওয়ামী লীগ নির্বাচনের কথা বলেন। এবং এই বিষয়টিকে কিন্তু খুব বেশি হচ্ছে আমাদের কোনো কনসেন্টের কোনো জায়গা রাখেনি। একটা হঠাৎ করে একটি হচ্ছে দেখা গেল একদিন হাসনাত আব্দুল্লাহ ইউনূস সাহেবের বাসার সামনে গিয়ে হাজির, এবং হঠাৎ করে হচ্ছে কিছু লোক নিয়ে সেখানে আন্দোলন, তারপর দেখা গেল লোকজন জমায়েত কম, ইসলামী দলগুলোকে ডাকা হলো। ইসলামী দলগুলো শুধুমাত্র যে ইসলামী দলগুলো আজকে নির্বাচন নিয়ে টালবাহানা, ইউনূস সাহেবের টালবাহানাকে সমর্থন দিচ্ছেন, এই ইসলামিক দলগুলোই কিন্তু সেদিন হচ্ছে গিয়ে এই নিষিদ্ধ করবার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা জমায়েত দিয়েছে। ফলে তাদের এই টোটাল দায়ভার আপনি সরলীকরণ করতে পারেন, আপনি সরলীকরণ করে এখন মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তাদেরকেও বন্টন করে দিতে পারেন, তাদেরকে আপনি এখন ট্যাগ দিতে পারেন। আমাদের তো দীর্ঘকাল বামাতি ট্যাগ দিয়ে রেখেছিলেন, ঠিক আছে, আপনারা ক্ষমতা থাকতে বামাতি ট্যাগ দিয়েছেন, আজকে এরা আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, আজকে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, আমাকে নিয়ে পিনাকি কিন্তু ভিডিও করেছে। তো আমাদের এখন কিন্তু হচ্ছে এইটার সময় নয়। আমাকে একটু সুযোগ দেন, হ্যাঁ, আপনার কথাকে সমর্থন করেই আমি অনেকটুকু জানাই রাখতে চাই যে সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি পারিবারিক হিসাবের কথা ধরেন, আমার বাবাও ছাত্র ইউনিয়ন করে আসছেন, বাকশাল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, হ্যাঁ, তো আর আমি রাস্তায় আন্দোলন করেছি গণজাগরণ মঞ্চে, যেখানে আপনারাও ছিলেন, হ্যাঁ,
গণজাগরণ মঞ্চের কিন্তু মূল দাবিটা ছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করা। তার জন্য পুলিশের মাইর খাইছি, আমার হাঁটুও ভাঙছে, জার্মানি এসে 2 বার অপারেশন করতে হয়েছে। এই জায়গাতেই, সেই জায়গাতে আওয়ামী লীগের যে জায়গাটা আসলে আমরা নিতে পারি নাই, হ্যাঁ, আদর্শিক ভাবে যারা আমরা বঙ্গবন্ধুর কথা বলি, 71-এর কথা বলি, তারা যখন নিতে পারি নাই তখন আওয়ামী লীগ আমাদের বিপক্ষে গিয়েও দাঁড়াইছে। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আর তার আগের 53 বছরের পরিস্থিতি তো এক না। ধরেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর ফুল ফ্যামিলিকে যখন হত্যা করা হয়েছে, তখনও কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ ধরে ধরে এইভাবে খুন করা হয় নাই, আওয়ামী লীগের মানুষ ধরে ধরে এইভাবে জেলে নেওয়া হয় নাই, আওয়ামী লীগের মানুষ এবং মুক্তিযোদ্ধা বলে কাউকে এভাবে হত্যা করা হয় নাই। এখন যা চলছে সেটা হচ্ছে 53 বছর আগের যে 71-এর যেই হার, সেই হারের প্রতিশোধের রাজনীতি এখন চলছে। এবং তাদের সাথে আপনারা একসাথে গিয়ে টেবিলে বসছেন, সেটা আপনাদের রাজনৈতিক কোন অবস্থানে গিয়ে আপনারা বসছেন সেটা আসলে ইতিহাস বিবেচনা করবে আপনাদের অবস্থানটা। হ্যাঁ, সেটা আমি একা বাঁধন মুন্সি আমার বিবেচনা করার সাধ্য নাই। বাংলাদেশের মানুষ এবং ইতিহাস বিবেচনা করে দিবে যে আওয়ামী লীগ যেমন 96 সালে এই জামাত শিবিরের সঙ্গে বসেছিল, সেরকম আপনারা আজকে যেটা বসতেছেন সেটার ভবিষ্যৎ কি হবে সেটা আজকের রাজনীতির উপরে ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, যে আপনি যেটা বলছিলেন খুব সত্য কথা, এবং তার বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু আমরা আওয়ামী লীগের সমালোচনা করে গেছি, শেখ হাসিনার সমালোচনা করছি। হেফাজতের পাশে গিয়ে যখন শেখ হাসিনা গিয়ে বসেছেন তখন তার সমালোচনাও আমি করেছি, তার জন্য বহুত গালি খেতে হয়েছে। আপনি যেরকম বামাতি বলেছেন এরকম বহুত গালি খেতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এখন কি রাজনীতিটা আসলে বাংলাদেশের পক্ষে হচ্ছে না বাংলাদেশের বিপক্ষে হচ্ছে? যাদেরকে আপনারা টেবিলে নিয়ে বসে রাজনীতিটা করছেন, এক হচ্ছে যে তাদের ম্যান্ডেট নিয়ে, আপনি নিজেই বললেন বিদেশ থেকে কিছু মানুষ ধরে নিয়ে এসে যাদের জীবনে কোনোদিন রাজনৈতিক সভা তো দূরের কথা, কোনো একটা ওয়ার্ড কমিশনার হওয়ার মতো যোগ্যতা নেই। হ্যাঁ, যারা এনসিপি করে আপনি যদি হিসাব করে দেখেন তারা গণপরিষদের কথা কেন বলতেছে, কারণ তাদের একজনেরও সেই সামর্থ্য নাই যে একটা ওয়ার্ড কমিশনার হিসেবে জিতে আসার। তার কারণ হচ্ছে তাদের আসলে ওই জনবৃত্তি নাই, ওই আদর্শিক জায়গা নাই। তারা শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করছে টিস্যুর মতন। ব্যবহার করা শেষে যেমন এই জুলাই আগস্টের পরে আপনাদেরকে ছুড়ে ফেলে দিছে, আপনাদের কথার কোনো মূল্য নাই। আপনি কি বলতে পারবেন জুলাই আগস্টের পরে আপনাদের, আমি ওই যে ইসলামিক দলগুলো যেগুলোর কথা বলতেছেন, হ্যাঁ, বাংলাদেশ বিরোধী যেসব দলগুলো, ওগুলোর কথা বাদ দিলাম, বাম রাজনীতি করে এরকম একটি রাজনৈতিক দলের কোনো একটি কথা 5ই আগস্টের পরে বাংলাদেশে প্রতিফলিত হয়েছে? হয় নাই। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যা চলেছে সেটা জঙ্গিপনা, সারা বাংলাদেশে যা চলেছে সেটা হচ্ছে বাংলাদেশকে কেটে কেটে কেকের মতন ভাগ করে দিয়ে বিভিন্ন হাতে তুলে দেওয়া, বিদেশি আক্রমণ বা বিদেশি শক্তির হাতে। এবং বাংলাদেশের ভেতরে যে জঙ্গিবাদের যেটা আসলে সুপ্ত ছিল 2013 সালে আমরা যেটা দেখেছি 5ই মেতে, যে রাস্তায় বের হয়ে এসেছিল যেই জঙ্গিবাদের করাল গ্রাসে বাংলাদেশ চলে গিয়েছিল, সে তারাই এখন আবার ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করছে। এবং শুধু সর্বোচ্চ ব্যবহার করছে না, এটিএম আজহারুল ইসলামের মতন মানুষকে তারা বের করে দিচ্ছে। হ্যাঁ, এর বিরুদ্ধে আপনারা হয়তো কথা বলতেছেন, কিন্তু কথা বলার বাইরে আসল রাজনৈতিক ভাবে এটাকে মোকাবেলা করার মতন শক্তি আসলে কার আছে? একমাত্র বিএনপি ছাড়া। এই বিষয়ে আমি আমি খুবই সন্দিহান। হ্যাঁ, এবং আওয়ামী লীগ একমাত্র শক্তি। আমরা তো বলে এসেছি, যা শুনে এসেছি, যারা গত 16-17 বছর ধরে আপনারা কথা বলেছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি যে 1971 সালকে আওয়ামী লীগ বিক্রি করে খায়, 1971 সাল বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বেঁচে খায়, 5ই আগস্টের পরে 1971 সালকে কেউ বাঁচায় রাখে নাই। আপনাদের মতন যদি রাজনৈতিক দল আরো 10টা থেকে থাকে, কেউ 1971 সালের কে বাঁচানোর জন্য সামনে আগায় আসে নাই, বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য সামনে আগায় আসে নাই। ধ্বংস করা হয়েছে একের পর এক, সিস্টেমেটিক্যালি একের পর এক বিভিন্ন জায়গা থেকে। এবং শুধুমাত্র আওয়ামী লীগ করে এই জন্য না, আওয়ামী লীগ করার বাইরে মুক্তিযুদ্ধকে সমর্থন করে, মুক্তিযোদ্ধা তাদেরকে একের পর এক খুন করা হচ্ছে, তাদের সন্তানদেরকে খুন করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়া হচ্ছে, দখল করা হচ্ছে। বাংলাদেশ ছেড়ে চলে গেছে প্রায় 2500 পরিবার, হিন্দু পরিবার। এটা শুধুমাত্র একদিনের কথা না, গত 10 মাস ধরে এটা চলছে। তো আপনি যে কথা বলছেন সেই কথাটাকে আমি সমর্থন জানাই এবং সেই কথাটাকে আমি সম্মান করি, কিন্তু আমার কথাটা হচ্ছে
যে এই যে একটা জগদ্দল পাথর বাংলাদেশের উপরে চেপে বসেছে, সেই পাথরকে সরানোর মতন আপনারা যে নির্বাচনের কথা বলছেন, আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। একটা নির্বাচন হতে হলে 1 বছর আগে থেকে কিছু পরিকল্পনা থাকে সরকারিভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে। হ্যাঁ, তো আমার বিভিন্ন মন্ত্রণালয়ে বন্ধু বান্ধব তো কিছু আছে, তাদের কাছ থেকে শুনেছি 1 বছর আগে থেকে পরিকল্পনা থাকে, অর্থাৎ টেন্ডার থাকে, আপনার ব্যালট বাক্স থাকে, আপনার ব্যালট পেপার থাকে, হ্যাঁ, এইগুলা দরপত্র করা হয়। এই যে বিভিন্ন প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়ার পরে গিয়ে 1 বছরের মাথায় একটা নির্বাচন করা সম্ভব হয়। হ্যাঁ, এখন পর্যন্ত এরকম কোনো মন্ত্রণালয়ে কোনো ধরনের কাজ চলছে না। সুতরাং খুব পরিষ্কারভাবে বলা যায় আগামী 1 বছরের ভিতরে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যে কথাটা আপনি আশা করছেন সেই কথাটা আসলে সম্ভব হবে না। আপনি আমি বাঁধন মুন্সি আজকে বলে রাখলাম, আপনি 1 বছর পরে আপনার সাথে কথা হবে, দেখেন যে এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির বাইরে গিয়ে যেটা সম্ভব সেটা একমাত্র সবচেয়ে ভীতিকর অবস্থান, যেটা আমিও চাই না, আপনিও চান না, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ কেউ চায়। বাংলাদেশ, যদি আপনি ইউক্রেনের কথা বলেন, ইউক্রেন হইতে যাচ্ছে, বা যদি আপনি সুদানের কথা বলেন, সুদান হইতে যাচ্ছে। এই ভীতি নিয়ে আমরা বাঁচতেছি, এবং সেই ভীতির থেকে সরাই নিয়ে আসা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। যারা বিএনপির বাইরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো মিলেও একসাথে করেও আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সমপরিমাণ হতে পারবেন না, এটা বাস্তবতা। আমি আপনাদের হাসান তারেক ছিল আমাদের গণজাগরণ মঞ্চে, একসাথে আমরা আন্দোলন করেছি। হ্যাঁ, ওনাকে আমি খুব সম্মান করি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের তো একটা রাজনৈতিক দলের শেষ অভিলিপ্সা যেটা ক্ষমতায় যাওয়ার আপনাদের পরিকল্পনা কি, আগামী 50 বছরের পরিকল্পনা কি? আমি কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো আমি পথরেখা পাইনি। হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো জবাব আমি পাইনি। হ্যাঁ, তো আপনাদের যদি ক্ষমতায় যাওয়ার অভিলিপ্সা না থাকে, তাহলে আপনি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আপনারা, মানে এটা তো রাজনৈতিক দল হইলো না, তাহলে একটা ক্লাব হইলো, তাই না? আমি আপনাকে সম্মান করে বলতেছি, আমার বাপও আপনাদের রাজনীতি করে আসছে। হ্যাঁ, সম্মান করেই বলতেছি যে রাজনীতিতে যদি আপনাকে ইফেক্টিভ হতে হবে, তখনই ইফেক্টিভ হবেন আপনি তখনই যখন আপনি একটা দেশের রাজনীতির ক্ষমতায় যেয়ে সেটা পরিবর্তন করতে পারবেন। তার বাইরে গিয়ে দাঁড়িয়ে আসলে রাস্তায় দাঁড়িয়ে যত কথাই বলেন না কেন, কোনো কিছুই আসলে আমলে আসবে না। এবং বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে রাজনীতি চলছে বাংলাদেশে, জামাত শিবিরের যে রাজনীতি চলছে এবং জঙ্গিবাদের যে রাজনীতি চলছে, সেই রাজনীতি থেকে আপনারা মনে হয় না যে বাংলাদেশকে ভালো পথে নিয়ে যেতে পারবেন। বা বহুত্ববাদ বলেন, তাদের কথাই বলি, বহুত্ববাদী যদি বলেন, বহুত্ববাদের পথেও যাবে না। আসলে যেটা যাবে সেটা জঙ্গিবাদের পথ, এবং সামনে আমি খুব অন্ধকার দেখছি।